আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ত্রিপলি বাংলা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা ফিরে এসেছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি সিরিজের পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি এর ধারাবাহিক টিউটোরিয়ালের আজ লেকচার নাম্বার 6, যেখানে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট নিয়ে আলোচনা করব। তাহলে চলে যাই মূল ভিডিওতে। বৈদ্যুতিক সার্কিট কোনো বৈদ্যুতিক উৎসের সঙ্গে পরিবাহী, সুইচ, লোড ইত্যাদি সংযোগ করে সার্কিট তৈরি করা হয়। বিদ্যুৎ কোনো উৎস হতে বের হয়ে পরিবাহী, নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, লোড প্রভৃতির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় উৎসে ফিরে আসার পথকে সার্কিট বলে। অর্থাৎ বিদ্যুৎ কোনো উৎস হতে বের হয়ে পরিবাহী তার, নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ সুইচ, সুরক্ষা ব্যবস্থা, লোড ইত্যাদির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় সে তার উৎসে ফিরে আসে। এই পথকেই বলা হয় সার্কিট। অথবা আমরা বলতে পারি যে সার্কিট হলো একটি বদ্ধ পথ অর্থাৎ ক্লোজ লুপ, যেখানে বিদ্যুৎ কোনো উৎস হতে বের হয়ে পরিবাহী, নিয়ন্ত্রণ ব্যবস্থা, সুরক্ষা ব্যবস্থা, লোড প্রভৃতির ভিতর দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় সে উৎসে ফিরে আসে। এই বদ্ধ পথকে বলতেছে সার্কিট। তাহলে বৈদ্যুতিক সার্কিট হতে হলে অবশ্যই বদ্ধ পথ বা ক্লোজ লুপ হতে হবে। একে সংক্ষেপে সিকেটি বলা হয়, অর্থাৎ সার্কিটকে সংক্ষেপে সিকেটি বলা হয়। আমরা যদি এই চিত্রটি একটু দেখি, তাহলে এটা হচ্ছে সেই বিদ্যুৎ উৎস। এখান থেকে বিদ্যুৎটা বের হয়ে সুরক্ষা ব্যবস্থা, নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ সুইচ, লোড এবং সংযোগকারী তার এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সে আবার তার নিজ উৎসে ফিরে আসে। অর্থাৎ সে এই উৎস থেকে বের হয়ে সমস্ত পথ পাড়ি দিয়ে আবার সে তার নিজ উৎসে ফিরে আসে। এই পথকেই বলা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট। অর্থাৎ বৈদ্যুতিক সার্কিট হতে হলে অবশ্যই একটি বদ্ধ পথ বা ক্লোজ লুপ হতে হবে। সংক্ষেপে যদি আমরা বলতে চাই, তাহলে যে পথ দিয়ে বৈদ্যুতিক কারেন্ট প্রবাহিত হয় তাকে বৈদ্যুতিক সার্কিট বা ইলেকট্রিক সার্কিট বলে। অর্থাৎ যে পথ দিয়ে ইলেকট্রিসিটি বা কারেন্ট প্রবাহিত হয় তাকেই বৈদ্যুতিক সার্কিট বা ইলেকট্রিক সার্কিট বলে। আদর্শ সার্কিট কাকে বলে? যে সার্কিটে বৈদ্যুতিক উৎস, পরিবাহী অর্থাৎ তার থাকবে, সুরক্ষা যন্ত্র থাকবে, লোড থাকবে এবং নিয়ন্ত্রণ ডিভাইস থাকবে। এই পাঁচটি উপাদান বিদ্যমান থাকবে, তাকে আদর্শ সার্কিট বলা হয়। তাহলে সেই পাঁচটি উপাদান কি? বৈদ্যুতিক উৎস থাকতে হবে, পরিবাহী তার থাকতে হবে, সুরক্ষা যন্ত্র থাকতে হবে, লোড থাকতে হবে এবং নিয়ন্ত্রণ ডিভাইস থাকতে হবে। তাহলেই তাকে আদর্শ সার্কিট বলা হবে। একটি আদর্শ সার্কিটের পাঁচটি উপাদান থাকে, সেগুলো কি আমরা একটু আগেও দেখেছি। যে বৈদ্যুতিক সোর্স বা উৎস, এই বৈদ্যুতিক সোর্স বা উৎস সাধারণত ব্যাটারি বা জেনারেটর ইত্যাদি হয়ে থাকে। দুই হচ্ছে লোড, লোড হিসেবে আমরা বাতি, পাখা, হিটার, ইস্ত্রি, ফ্রিজ, রেডিও, টেলিভিশন ইত্যাদি ব্যবহার করে থাকি। তিন হচ্ছে পরিবাহী, বিভিন্ন প্রকার তার বা কেবল ব্যবহার করা হয় পরিবাহী হিসেবে। চার হচ্ছে নিয়ন্ত্রণ যন্ত্র, নিয়ন্ত্রণ যন্ত্র হিসেবে সুইচ ব্যবহার করা হয়, যেটা দিয়ে আমরা সার্কিটের অন অফ অর্থাৎ নিয়ন্ত্রণ করে থাকি। পাঁচ হচ্ছে সুরক্ষা যন্ত্র, এই সুরক্ষা যন্ত্র হিসেবে আমরা ফিউজ, সার্কিট ব্রেকার, রিলে ইত্যাদি ব্যবহার করে থাকি। তাহলে আদর্শ বৈদ্যুতিক সার্কিটের পাঁচটি উপাদান হচ্ছে বৈদ্যুতিক সোর্স বা উৎস, লোড, পরিবাহী, নিয়ন্ত্রণ যন্ত্র এবং সুরক্ষা যন্ত্র। এই পাঁচটি উপাদান না থাকলেও তাকে সার্কিট বলা যাবে, কিন্তু তাকে আদর্শ সার্কিট বলা যায় না। এটাই এখানে লিখছে যে উপরিক্ত উপাদান সমূহের সবকটি না থাকলেও সার্কিট হতে পারে, তবে তাকে আদর্শ সার্কিট বলা যায় না। অর্থাৎ
এই যে 5টি উপাদান আছে, এই 5টি উপাদানের সবকটি না থাকলেও কি তাকে সার্কিট বলা যেতে পারে। যেমন আমরা বৈদ্যুতিক সোর্স, লোড, পরিবাহী এবং কি নিয়ন্ত্রণ যন্ত্র এই 4টা দিয়েও কি সার্কিট তৈরি করতে পারি, কিন্তু সেটা কি আদর্শ সার্কিট হবে না। অর্থাৎ সুরক্ষা যন্ত্র, ফিউজ বা সার্কিট ব্রেকার বা রিলে এ এরকম টাইপের সুরক্ষা যন্ত্র বাদ দিয়েও কি আমরা সার্কিট তৈরি করতে পারি, কিন্তু কি সেটা আদর্শ সার্কিট হবে না। অথবা আমরা সুইচকেও বাদ দিয়ে কি সার্কিট তৈরি করতে পারি, অর্থাৎ ইলেকট্রিসিটি প্রবাহিত করতে পারি, কিন্তু সেটা কি আদর্শ সার্কিট হবে না। অর্থাৎ এই 4 এবং 5 এই দুইটার যে কোনো একটা বা দুইটা বাদ দিয়েও কি আমরা সার্কিট তৈরি করতে পারি, কিন্তু সেটা কি আদর্শ সার্কিট হবে না। কিন্তু আমরা বৈদ্যুতিক সোর্স বা উৎস, লোড এবং পরিবাহী এই তিনটার যে কোনো একটা বাদ দিয়ে কি আমরা সার্কিট তৈরি করতে পারবো না। এই তিনটা কিন্তু অবশ্যই আমাদের লাগবে। অর্থাৎ বৈদ্যুতিক সোর্স অর্থাৎ যেখান থেকে কি ইলেকট্রিসিটিটা বের হবে, লোড লাগবে, হ্যাঁ, অর্থাৎ ওই ইলেকট্রিসিটি দিয়ে আমরা কি চালাবো সেরকম একটা লোড লাগবে, এবং অবশ্যই কি পরিবাহী অর্থাৎ তার লাগবে। এই তিনটা কিন্তু অবশ্যই লাগবে। এই দুইটা বাদ দিয়েও কি আমরা সার্কিট তৈরি করতে পারবো, কিন্তু সেটা কি আদর্শ সার্কিট হবে না। তাই আদর্শ সার্কিট হতে হলে এই 5টি উপাদানই কি প্রয়োজন। সার্কিটের প্রকারভেদ। বৈদ্যুতিক লোডের সংযোগ পদ্ধতির উপর ভিত্তি করে সার্কিটকে 3 ভাগে ভাগ করা যায়, যথা সিরিজ সার্কিট, 2 প্যারালাল সার্কিট এবং 3 সিরিজ ও প্যারালাল মিশ্র সার্কিট। আমরা যদি এই সার্কিটগুলো একটু দেখি তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। সিরিজ সার্কিটটা হচ্ছে এই রকম দেখতে, যেখানে লোডগুলো একটার সাথে আরেকটা সিরিজে সংযুক্ত থাকে। অর্থাৎ আমরা যদি লোড হিসেবে এই রেজিস্টরকে চিন্তা করি, তাহলে সিরিজ সার্কিটের ক্ষেত্রে এই R1 এর শেষ প্রান্তের সাথে এই R2 এর প্রথম প্রান্ত এবং R2 এর শেষ প্রান্তের সাথে R3 এর প্রথম প্রান্ত, এইভাবে যখন রেজিস্টর বা লোডগুলো সংযোগ করা হয়, তখন ওই সংযোগকে বলা হয় সিরিজ সংযোগ, এবং এই সংযোগকৃত সার্কিটকে বলা হয় কি সিরিজ সার্কিট। অর্থাৎ একটার শেষ প্রান্তের সাথে অন্যটার প্রথম প্রান্ত এইভাবে সংযুক্ত হয় সিরিজ সংযোগ, আর এই সংযোগকারী সার্কিটকে বলা হয় সিরিজ সার্কিট। প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে রেজিস্টরগুলোর প্রথম প্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে এবং শেষ প্রান্তগুলো অন্য একটি নির্দিষ্ট বিন্দুতে সংযোগ করা হয়। এইভাবে সংযোগকে বলা হয় প্যারালাল সংযোগ, এবং এই সংযোগকৃত সার্কিটকে বলা হয় কি প্যারালাল সার্কিট। সিরিজ, প্যারালাল, মিশ্র সার্কিট বলতে বোঝায়, যেহেতু এখানে মিশ্রই বলে দিচ্ছে, অর্থাৎ সিরিজ সার্কিটও এখানে বিদ্যমান থাকবে এবং কি প্যারালাল সার্কিটও এখানে বিদ্যমান থাকবে, তাহলেই কি সিরিজ, প্যারালাল, মিশ্র সার্কিট তৈরি হবে। অর্থাৎ যে সার্কিটে সিরিজ সার্কিটের অংশও থাকবে এবং প্যারালাল সার্কিটের অংশও থাকবে, এমন ধরনের সার্কিটকে বলা হচ্ছে সিরিজ, প্যারালাল, মিশ্র সার্কিট। এই সার্কিটগুলো যদি আমরা আরেকটু সহজভাবে বিশ্লেষণ করি তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। প্রথমেই আমরা সিরিজ সার্কিটকে বিশ্লেষণ করি। প্রথমেই আমরা R1 নামে একটি রেজিস্টর নিলাম, R2 নামে একটি রেজিস্টর নিলাম এবং R3 নামে একটি রেজিস্টর নিলাম। এই রেজিস্টরগুলোর প্রথম প্রান্ত এবং শেষ প্রান্ত চিহ্নিত করি, অর্থাৎ প্রথম প্রান্তগুলোকে বলা হচ্ছে A এবং শেষ প্রান্তকে বলা হচ্ছে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ রেজিস্টরের প্রথম প্রান্ত হচ্ছে এ এবং রেজিস্টরের শেষ প্রান্ত হচ্ছে বি, এটা দিয়ে আমরা কি চিহ্নিত করলাম। এখন আমাদের সিরিজ সংযোগ করার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা রেজিস্টরের শেষ প্রান্তের সাথে অন্য রেজিস্টরের প্রথম প্রান্ত সংযুক্ত হয় সিরিজের ক্ষেত্রে। তাহলে আমরা এই R1 এর শেষ প্রান্তের সাথে এই R2 এর প্রথম প্রান্ত কি সংযোগ করে দিলাম। ঠিক একইভাবে R2 রেজিস্টরের শেষ প্রান্তের সাথে R3 রেজিস্টরের প্রথম প্রান্ত সংযোগ করে দিলাম। এইভাবে সংযোগ করাকে বলা হচ্ছে কি সিরিজ সংযোগ, এবং এই সংযোগকৃত সার্কিটকে বলা হয় সিরিজ সার্কিট। যদি আমরা সার্কিটটি ক্লোজ করে দিই তাহলে কি দেখতে এরকম হবে। এখন যদি আমরা সার্কিটে কারেন্ট প্রবাহিত করাই তাহলে
কিরকম হয়? কারেন্ট প্রবাহিত করলে দেখা যাবে যে সার্কিটের যে মোট কারেন্ট, সেই কারেন্টটা কিন্তু এই R1 এর মধ্য দিয়ে গেছে, এই R2 এর মধ্য দিয়ে গেছে এবং কি এই R3 এর মধ্য দিয়ে গেছে। অর্থাৎ সিরিজ সার্কিটের ক্ষেত্রে কি কারেন্ট কি একই দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কারেন্টের কোনো বিভক্ত হয় না। অর্থাৎ সার্কিটের মোট কারেন্টটি প্রতিটি লোড বা রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের সমান। অর্থাৎ সার্কিটের মোট কারেন্টই প্রতিটি রেজিস্টর বা লোডের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সার্কিটের সরবরাহকৃত ভোল্টেজ হচ্ছে কি ভি। এখন আমাদের এই সার্কিটের লক্ষণীয় বিষয়গুলো কি কি সেগুলো আমরা একটু দেখি। প্রথম লক্ষণীয় বিষয় হচ্ছে যে একটি রেজিস্টরের শেষ প্রান্তের সাথে অপর রেজিস্টরের প্রথম প্রান্ত যুক্ত হবে। সেটা আমরা সার্কিট ব্যাখ্যা করার সময় কিন্তু জেনে গেছি যে একটি রেজিস্টরের শেষ প্রান্তের সাথে অপর রেজিস্টরের প্রথম প্রান্ত কি যুক্ত হবে। যেমন R1 রেজিস্টরের শেষ প্রান্ত কি এই বি, এর সাথে R2 রেজিস্টরের প্রথম প্রান্ত এই R2 এর প্রথম প্রান্ত কি এ, এবং R2 রেজিস্টরের শেষ প্রান্ত R2 রেজিস্টরের শেষ প্রান্ত হচ্ছে বি, এর সাথে R3 রেজিস্টরের প্রথম প্রান্ত অর্থাৎ এ যুক্ত করা হয়েছে। অর্থাৎ একটি রেজিস্টরের শেষ প্রান্তের সাথে অপর রেজিস্টরের প্রথম প্রান্তকে এখানে যুক্ত করা হয়েছে। 2, কারেন্টের কোনো বিভক্ত হবে না, অর্থাৎ কারেন্টের দিক একটাই থাকবে। অর্থাৎ এইখানে যখন আমরা কারেন্ট ডিরেকশন দেখাইছিলাম তখন কি কারেন্ট কি একটি সোজা পথে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কোনো কি বিভক্ত হচ্ছে না। সার্কিটের মোট কারেন্টই প্রতিটি রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এই দুইটা বৈশিষ্ট্যই হচ্ছে কি সিরিজ সার্কিটের ক্ষেত্রে খুবই লক্ষণীয় বিষয়। এখন আমরা দেখব প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি কি লক্ষণীয় বিষয় আছে। প্রথমেই আমরা R1, R2 এবং R3 এই তিনটি রেজিস্টর নিয়ে নিলাম, যেখানে তাদের প্রথম প্রান্ত এবং শেষ প্রান্তগুলো ছোট হাতের এ এবং বি দ্বারা চিহ্নিত করলাম। তো আমরা জানি যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে প্রথম প্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে এবং শেষ প্রান্তগুলো কি অন্য একটি নির্দিষ্ট বিন্দুতে কি সংযুক্ত করা হয়। ঠিক সার্কিটের মতো যদি আমরা দেখি যে এই R1, R2 এবং R3 এর প্রথম প্রান্তগুলো কি এ এ এ, এই তিনটা এ প্রান্ত বিন্দুকে আমরা একটি সাধারণ বিন্দুতে যুক্ত করলাম, যার নাম দিলাম কি বড় হাতের এ, এবং সার্কিটের শেষ প্রান্তগুলো বি 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 একটি সাধারণ বিন্দুতে যুক্ত করলাম, যার নাম দিলাম কি আমরা বড় হাতের বি। তাহলে দেখা যাচ্ছে যে রেজিস্টরগুলোর প্রথম প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে এবং শেষ প্রান্তগুলো বা অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে যুক্ত করা হয়েছে। এইভাবে সংযুক্ত করাকে বলা হচ্ছে প্যারালাল সংযোগ, আর এই সংযোগকারী সার্কিটকে বলা হচ্ছে প্যারালাল সার্কিট। এখন যদি আমরা সার্কিটটি ক্লোজ করে দেই তাহলে দেখতে এরকমটা হবে। সার্কিটের সরবরাহকৃত ভোল্টেজ কি ভি। এই প্যারালাল সার্কিটের লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে, প্রথমেই আমরা দেখি যে বলতেছে প্রতিটি রেজিস্টরের প্রথম প্রান্তগুলো একটি বিন্দুতে এবং শেষ প্রান্তগুলো অপর একটি বিন্দুতে যুক্ত হয়। অর্থাৎ প্রথম প্রান্তগুলো একটি বিন্দুতে এবং শেষ প্রান্তগুলো অন্য একটি বিন্দুতে কি যুক্ত হয়। যেমন R1, R2, R3 এর প্রতিটি রেজিস্টরের প্রথম প্রান্ত এ একটি বিন্দুতে অর্থাৎ বড় হাতের এ বিন্দুতে যুক্ত হয়েছে। এই R1, R2, R3 এর প্রথম বিন্দুগুলো কি একটি নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ বড় হাতের এ দ্বারা চিহ্নিত করা হয়েছে, যে বিন্দুকে এই বিন্দুতে কি যুক্ত হয়েছে, এবং শেষ প্রান্তগুলো অর্থাৎ এই বি গুলো একটি সাধারণ নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে কি বড় হাতের বি। প্যারালাল সার্কিটের ক্ষেত্রে এটি হচ্ছে প্রথম লক্ষণীয় বিষয়। এরপরে আমরা দেখব প্যারালাল সার্কিটের কারেন্ট প্রবাহ নিয়ে লক্ষণীয় বিষয়। যদি আমরা প্যারালাল সার্কিটে কারেন্ট প্রবাহিত করাই তাহলে দেখতে কিরকম। তাহলে আমরা ধরে নিলাম যে সার্কিটের মোট কারেন্ট কি এই আই, এই আই কারেন্টটা যদি এই বিন্দুতে যায় অর্থাৎ এই বড় হাতের বিন্দুতে পৌঁছায়, তখন কি সে তিনটা পথ পায়, অর্থাৎ R1 এর জন্য একটা পথ, R2 এর জন্য একটা পথ এবং কি R3 এর জন্য একটা পথ। তাহলে এই পথ থেকে আমরা যদি কারেন্টকে প্রবাহিত করাই
তাহলে R1 এর জন্য চলে যাবে কি I1 একটি কারেন্ট যাবে, R2 এর জন্য I2 একটি কারেন্ট প্রবাহিত হবে এবং R3 এর জন্য I3 একটি কি কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সার্কিটের মোট কারেন্ট এই I এই বিন্দুতে যাওয়ার পরে কি বিভক্ত হয়ে I1, I2 এবং I3 তে বিভক্ত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি কারেন্ট কি বিভক্ত হয়। তাহলে ২ নাম্বার লক্ষণীয় বিষয় হচ্ছে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি কারেন্ট বিভক্ত হবে। এখন আমরা দেখব যে সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটের লক্ষণীয় বিষয় কি। প্রথমেই আমরা R1, R2 এবং R3 তিনটি রেজিস্টর নিলাম, যাদের প্রথম প্রান্ত হচ্ছে ছোট হাতের A এবং শেষ প্রান্ত হচ্ছে ছোট হাতের B। এই A প্রান্তগুলোকে একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত করি, যার নাম দিলাম বড় হাতের A, এবং ছোট হাতের B প্রান্তগুলোকে একটি সাধারণ বিন্দুতে যুক্ত করি, যার নাম দিলাম কি বড় হাতের B। এই ধরনের সংযোগ কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে এই ধরনের সংযোগকে বলা হয় প্যারালাল সংযোগ। R4 নামে একটি রেজিস্টর নেই এবং R5 নামে একটি কি রেজিস্টর নিলাম। এখন যদি আমরা সার্কিটটি ক্লোজ করি তাহলে কি দেখতে এরকম দেখাবে, যার কি সাপ্লাই ভোল্টেজ হচ্ছে V। এখন এই সার্কিটকে যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে এই বড় হাতের A বিন্দু এবং এই বড় হাতের B বিন্দু, এইটুকুতে যে তিনটা রেজিস্টর আছে এই তিনটা কি প্যারালালে আছে, যেটা কি আমরা আগেই বিশ্লেষণ করেছি। কিন্তু এই A বিন্দুর আগে একটি রেজিস্টর আছে কি R4। এই R4 এর শেষ প্রান্তের সাথে কি এই প্যারালাল সংযোগের কি প্রথম প্রান্ত কি যুক্ত হয়েছে এবং এই প্যারালাল সংযোগের শেষ প্রান্তের সাথে R5 নামের রেজিস্টরের প্রথম প্রান্ত যুক্ত হয়েছে। তাহলে আমরা জানি যে একটি রেজিস্টরের শেষ প্রান্তের সাথে অন্য রেজিস্টরের প্রথম প্রান্ত যুক্ত হলে তাকে কি সিরিজ কানেকশন বলে। তাহলে আমরা বলতে পারি যে এই প্যারালাল সংযোগের সাথে এই R4 এবং R5 কি সিরিজে সংযোগ করা আছে, কারণ কি এই দুইটা রেজিস্টর প্যারালাল অংশের সাথে কি শেষ প্রান্তের সাথে প্রথম প্রান্ত এইভাবে সংযুক্ত করা হয়েছে। যদি সার্কিটে আমরা কারেন্টকে প্রবাহিত করাই তাহলে দেখা যাবে যে I হচ্ছে কি সার্কিটের মোট কারেন্ট। এই কারেন্টটা এই পয়েন্টে আসার পরে কি একটাই পথ পাইছে, সেটা কি R4। তাহলে এই R4 দিয়ে কি এই কারেন্টটি প্রবাহিত হলো। তাহলে কারেন্ট বিভক্ত হয় না কোন সার্কিটে? সিরিজ সার্কিটে। তাহলে R4 যে সিরিজ সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, কারণ কি সার্কিটের মোট কারেন্টটি কি এই R4 দিয়ে প্রবাহিত হয়েছে। তাই কি R4 সিরিজে সংযোগ করা আছে। এই I কারেন্ট যখন এই A বিন্দুতে আসে তখন কি সে তিনটা পথ পায়। R1 এর জন্য একটি পথ, R2 এর জন্য একটি পথ এবং R3 এর জন্য একটি পথ। তাহলে R1 এর জন্য কারেন্ট হচ্ছে I1, R2 এর জন্য কারেন্ট হচ্ছে I2 এবং R3 এর জন্য কারেন্ট হচ্ছে I3। তাহলে এই A বিন্দুতে আসার পরে কি কারেন্ট বিভক্ত হয়েছে। তাহলে কারেন্ট বিভক্ত হয় কোন সার্কিটে? প্যারালাল সার্কিটে। তাহলে আরো স্পষ্ট হয়ে গেল যে এই R1, R2 এবং R3 কি প্যারালালে সংযুক্ত আছে। এই I1, I2, এ I3 এই B বিন্দুতে আসার পরে কি একটাই বিন্দু পাইছে, সেহেতু কি এই তিনটা কারেন্ট আবার কি একসাথে যোগ হয়ে কি এই সার্কিটের মোট কারেন্ট আসছে। এখন এই সার্কিটের মোট কারেন্ট এখানে আসার পরে কি একটাই সে পথ পাইছে R5। তাহলে একটাই পথ পাওয়ার কারণে সে কি এই R5 দিয়ে প্রবাহিত হয়েছে। তাহলে এই R5 দিয়ে কি সার্কিটের এই মোট যে কারেন্ট ছিল সেটাই কি প্রবাহিত হচ্ছে। তাহলে এই R5টা কি এই সার্কিটে সিরিজে সংযুক্ত আছে বলা যায়। তাহলে আমরা এই
কারেন্ট ডিরেকশন দিয়েও সার্কিটের কোন অংশটুকু প্যারালাল এবং কোন অংশটুকু সিরিজ সেটা কিন্তু আমরা সহজেই পেয়ে যেতে পারি। অর্থাৎ সার্কিটের মোট কারেন্ট যদি কোথাও বিভক্ত হয় তাহলে ওই বিভক্ত অংশটুকু কি প্যারালাল যুক্ত আছে, আর যদি সার্কিটের মোট কারেন্টটি বিভক্ত না হয় তাহলে ওই অংশটুকু কি সিরিজে সংযুক্ত আছে বলা হয়। এই সার্কিটের মূল লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে এই ধরনের সার্কিটের ক্ষেত্রে সার্কিটে সিরিজ অংশও থাকে এবং কি প্যারালাল অংশও কি থাকে। অর্থাৎ সিরিজ অংশ এবং প্যারালাল অংশ যুক্ত হয়ে এই ধরনের সার্কিট গঠন করা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।